ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে বন্দীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এবং অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৬৮ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস প্রেসিডেন্ট মাদুরোর। উত্তর ও দক্ষিণ কোরীয় শীর্ষ নেতাদের বৈঠক ২৭ এপ্রিল। কিম জং উন আলোচনায় প্রস্তুত থাকলেও পিয়ংইয়ং এর ওপর অবরোধ বহাল থাকবে জানালেন ট্রাম্প। পূর্ব গৌতার পর এবার দৌমায় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি সিরীয় বাহিনীর। ত্রাণ সহায়তায় $১৫ কোটি প্রয়োজন জানিয়েছে জাতিসংঘ। এবং নাগরিকত্ব জটিলতায় ভারতের আসাম থেকে ৫০ লাখ মানুষ বিতাড়িত হওয়ার ঝুঁকিতে। দেশ থেকে বাধ্য করা হলে রোহিঙ্গার মতো অসমিয়া সংকটে পড়বে বাংলাদেশ। বন্দীদের স্বজনরা জানান, পুলিশ স্টেশনের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে প্রচন্ড ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনাটি আসলে কি ঘটেছিল তা তদন্তে এরই মধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে পুলিশ স্টেশনে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। অন্য কর্মকার, সময় সংবাদ। উত্তর কোরীয় নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে ইনের মধ্যে আগামী ২৭ এপ্রিল সীমান্ত গ্রাম পানমুনজমে বৈঠক হবে বলে সময়সূচি নির্ধারিত হয়েছে। বৃহস্পতিবার এপ্রিলে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে সীমান্ত গ্রামে আলোচনার মাধ্যমে দুদেশের প্রতিনিধিরা এই দিনক্ষণ নির্ধারণ করেন। দুদেশের ইতিহাসে তৃতীয়বারের মতো হবে দুদেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক। মে মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার বৈঠকের আগে সিউল ও পিয়ংইয়ং এর মধ্যে বৈঠকটির গুরুত্ব অপরিসীম। এর আগে ২০০০ এবং ২০০৭ সালে দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকের বিষয়ে উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উন প্রস্তুত থাকলেও দেশটির ওপর সর্বোচ্চ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কিমের সঙ্গে সফরের বিষয়ে তাকে বিস্তারিত জানিয়ে বার্তা দেওয়ার পর টুইটে এমন মন্তব্য করেন ট্রাম্প। চীনা প্রতিনিধিরা দক্ষিণ কোরিয়ায় গেছেন কিমের সফরের বিস্তারিত জানাতে। বেজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে পিয়ংইয়ং এর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হবে। সিরিয়ার পূর্ব গৌতার নিয়ন্ত্রণ নেয়ার পর এবার দৌমায় বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে আসাদ বাহিনী। বুধবার দেশটির সরকার সমর্থিত একটি পত্রিকা জানায়, বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শিগগিরই অভিযান চালাবে সিরীয় বাহিনী। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় প্রাথমিক ত্রাণ সহায়তার জন্য $15 কোটি প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। একসময় সাজানো গোছানো সংসার এখন কেবলই ধ্বংসস্তূপ। পূর্ব গৌতা সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নেয়ার পর অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে তাদের। পূর্ব গৌতা নিয়ন্ত্রণ নেয়ার পর এবার দৌমাকে বিদ্রোহী মুক্ত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। জইশ আল ইসলাম নিয়ন্ত্রিত শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় আসাদ বাহিনী। একই সঙ্গে পূর্ব গৌতার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবারের অভিযানে পাওয়া গোপন সুড়ঙ্গ থেকে ইসরায়েলের তৈরি স্থলমাইন উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা। চলমান এই পরিস্থিতিতে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত উত্তরাঞ্চলে $15 কোটি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার সিরিয়ায় জাতিসংঘের ত্রাণ বিষয়ক সমন্বয়ক জানান, তহবিলে যে অর্থ রয়েছে তা পর্যাপ্ত নয়। ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ আসছে, কিন্তু এ অর্থ পর্যাপ্ত নয়। সাম্প্রতিক সময়গুলোতে সরকারি বাহিনীর বিমান হামলা ও স্থল অভিযানের কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের স্বাস্থ্য ও ত্রাণ সহায়তার জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন। এদিকে মানবিজে অভিযান চালানোর বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হুমকিতে ভীত নয় বলে জানিয়েছে তুর্কি বিদ্রোহীরা। তুর্কি বাহিনীকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানায় তারা। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। তালেবানের হামলার 6 বছর পর এই প্রথম পাকিস্তানে ফিরলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি।
রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ধীর হলেও সরকার লক্ষ্যে অবিচল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ লক্ষ্যে মিয়ানমার সরকারকে দেয়া রোহিঙ্গাদের প্রাথমিক তালিকার তথ্যে ঘাটতি আছে বলে জানিয়েছে দেশটি। তাই শিগগিরই তাদেরকে দ্বিতীয় দফা আরেকটি তালিকা দেয়া হবে। এছাড়া সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআরকে অন্তর্ভুক্ত করতেও মিয়ানমার সরকার রাজি হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গণহত্যা, নির্মমতা, নৃশংসতা সব বিশেষণই হার মানে এখানে। গত বছরের আগস্ট মাসে হামলা শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন 7.5 লক্ষাধিক। তবে বিবেক নড়েনি মিয়ানমারের। গত বছরের 23শে নভেম্বর দেশটির রাজধানীতে বাংলাদেশ সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া। এ নিয়ে জয়েন্ট কমিশন গঠনের পরও কাটেনি টালবাহানা। চুক্তির প্রায় 4 মাস পর তাই নানা সংশয়। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি ধীরে হলেও অগ্রগতি হচ্ছে কাজের। 2-1 মাস আরও বাড়তি লেগে গেছে। তো এটাতেও আমরা বিচলিত নই মোটেই, কারণ এটা রাইট ট্র্যাকে আছে। আজকে 100 গেল না 8000-এর জায়গায় 200 গেল, এটা আমাদের কাছে মোটেই বড় ইস্যু নয়। 11 লক্ষের মধ্যে আমি যদি 500 বা 1000 বা 5000কেও তাড়াহুড়ো করে পাঠিয়ে দেওয়ার পরে কোনো একটা সমস্যার ফলে তারা যদি আবার ফিরে আসেন, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা একেবারে বড় ধরনের বাধার সম্মুখীন হবে। শুরু থেকেই বাংলাদেশ এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে চায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে। তবে তাতে রাজি ছিল না মিয়ানমার সরকার। সম্প্রতি তারা সে অবস্থান থেকে সরে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শুরুতে 8000 রোহিঙ্গা ফিরিয়ে নিতে একটি তালিকা দেওয়ার পর দ্বিতীয় দফায় আরেকটি তালিকা দেওয়া হবে শীঘ্রই। ইনিশিয়ালি যে 8032 জনের তালিকা দিয়েছিলাম, সেখান থেকে পর্যায়ক্রমে 2 ধাপে কিছু তালিকাকে তারা বলেছেন যে ঠিক আছে, আর বাকিগুলিকে বলেছেন তাদের ফর্মে তথ্যের কিছু ঘাটতি আছে, সেগুলি নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই আবার সেকেন্ড সেট অফ তালিকা দেয়া হবে। দক্ষিণ এশিয়ার ইউএনএইচসিআর এর প্রধান জানিয়েছেন যে মিয়ানমার তাদের সাথে যোগাযোগ করেছে এই রিপ্যাট্রিয়েশন প্রসেসে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামিক রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হবে বলেও এই বিষয়ে রাজধানীতে এক আলোচনা সভায় জানান শাহরিয়ার আলম। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের গ্রেপ্তার রয়টার্সের 2 সাংবাদিকের বিচার কাজ স্থগিত করে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন তাদের আইনজীবী। আবেদনে বলা হয়েছে, দীর্ঘ শুনানি সম্পন্ন হলেও কোনো দোষ প্রমাণ করতে পারেনি সরকার পক্ষ, ফলে নির্দোষ হিসেবে তাদের ছেড়ে দেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী 4 এপ্রিল ইয়াঙ্গুনে আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। বুধবারের শুনানি শেষে বেরিয়ে আইনজীবী খিন মং জাও জানান, রয়টার্সের 2 সাংবাদিক অচিরেই মুক্তি পাবেন বলে তারা আশাবাদী। সাংবাদিক কো ওয়ালোন এবং উ কিয়াও সোয়েও কে গত বছর রোহিঙ্গা গণহত্যার সংবাদ সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার করে মিয়ানমার কর্তৃপক্ষ। পরে তাদের জেল হাজতে নিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এক্ষেত্রে মিয়ানমার আন্তর্জাতিক কোনো পক্ষেরই চাপ তোয়াক্কা করছে না। নাগরিকত্ব জটিলতায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে অন্তত 50 লাখ মানুষ বিতাড়িত হওয়ার ঝুঁকিতে পড়েছে। স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ওই 50 লাখ লোক নিজেদেরকে ভারতীয় প্রমাণে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে ওই নাগরিক কিংবা তাদের পূর্বপুরুষরা আসামে ছিলেন এমন কোনো প্রমাণ তারা হাজির করতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন অভিযোগে বিপুল সংখ্যক মানুষকে দেশ ত্যাগে বাধ্য করা হলে রোহিঙ্গা সংকটের মতো অসমিয়া সংকটে পড়বে বাংলাদেশ। এই নাগরিকরা ভারতের আসাম রাজ্যের, তবে তাদের ভারতীয় হিসেবে মেনে নিতে নারাজ রাজ্য বিজেপি সরকার। এ অবস্থায় নাগরিকত্ব জটিলতায় পড়েছেন এখানকার প্রায় 1/2 কোটি মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এসব মানুষ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। এখানে তাদের ডাকা হচ্ছে বাংলাদেশি হিসেবে। এক্ষেত্রে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স NRC এর তালিকা থেকে তারা বাদ পড়লে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকবেন সেটি নিয়েই উঠেছে প্রশ্ন। আসাম সরকার নাগরিকত্ব বিষয়ে দ্বিতীয়বারের মতো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কমপক্ষে 48 লাখ মানুষ আসামে তাদের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন। এর আগে জানুয়ারিতে প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়, সেখানেও 50 লাখের মতো মানুষ নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি। আসামের বিজেপি সরকার বলছে, 1971 সালের 25শে মার্চের পর যারা বাংলাদেশ থেকে সেখানে প্রবেশ করেছেন তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব মানুষের গন্তব্য বাংলাদেশ বলেই বিজেপি নেতারা বিভিন্ন সময় মন্তব্য করে আসছেন।
এদিকে বিশ্লেষকদের মত, আসামের এই নাগরিকরা তাদের নাগরিকত্ব হারালে বিভিন্ন সময় জাতিগত দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত রাজ্যটিতে নতুন করে ভয়াবহ সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশে দেখা দিতে পারে রোহিঙ্গা সংকটের মতো আরও একটি ভয়াবহ শরণার্থী সমস্যা।